বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম মিম, সহকারী শিক্ষক, সানশাইন মডেল হাই স্কুল, মিরপুর বাহুবল, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের পাঠ্যসূচিকে কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় পুনর্বিন্যাসকৃতভাবে একটি সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে উপস্থাপন করেছে। এর জন্য আমরা এখন তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে পাঠগুলো নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের ক্লাসগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমাকে শুনবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা এবং বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তাহলে প্রথমে জানতে হবে সাংস্কৃতিক বলতে বা সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। আমরা মানুষ স্বভাবত নিজেরা জীবন পরিচালনার ক্ষেত্রে যা কিছু অবলম্বন করি তাই হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি। যেমন ধরো, আমি বাংলা ভাষায় কথা বলছি, এটি আমার সংস্কৃতি। আমি মুসলমান ধর্মের ধর্মীয় উৎসব পালন করছি, এটি আমার সংস্কৃতি। সংস্কৃতি বিভিন্ন ধরনের হয়। আমি ব্যক্তিগতভাবে যেসব জিনিস পালন করি সেগুলো আমার ব্যক্তিগত সংস্কৃতি। পারিবারিকভাবে কিছু আচার নিয়ম কানুন আমরা পালন করি, সেগুলো আমাদের পারিবারিক সংস্কৃতি। সমাজে বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা কিছু নিয়ম কানুন মেনে চলি, এগুলো আমাদের সামাজিক সংস্কৃতি। রাষ্ট্রীয় জাতীয়ভাবে আমরা কিছু উৎসব পালন করি, সেগুলো আমাদের জাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। এবং এসব সংস্কৃতির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্নতা, অর্থাৎ বৈচিত্র্য। বিভিন্ন ধরনের বৈচিত্র্যের সমাহারে আমাদের বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতি সমৃদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে বলে বাংলার জনমানুষে আকারে, অবয়বে, চেহারায় এত বৈচিত্র্য। তেমনি নানা ভাষা জাতির আগমনে বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য দেখা যায়। তবে গ্রাম ও শহরে আমরা বিভিন্ন ধরনের সংস্কৃতির পার্থক্য লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রাম আমরা জানি কৃষি প্রধান। এই দেশে গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাবই বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তবে আমরা জানি গ্রাম হচ্ছে কৃষি প্রধান, আর এই দেশে গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাবই বেশি। আবার নদীর কেয়ালি আচরণ আর প্রকৃতির ঋতু বৈচিত্র্য বাঙালি মানুষকে বিচিত্রভাবে সমৃদ্ধ করেছে। বাঙালির সংস্কৃতি বুঝতে হলে তাই আমাদের এই বৈচিত্র্যময় পটভূমির প্রতি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা দিতে গেলে আমাদের কিছু বিষয় বিচারে বা বিবেচনায় আমাদেরকে বর্ণনা করতে হবে। আমাদের বইয়ে যে প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্যের ধর্মের ভূমিকা, অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্যে বিভিন্নতার ক্ষেত্রে আমাদের ধর্ম কি ভূমিকা পালন করে। আমরা জানি ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে। এক সময় এদেশের অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারী। তারা প্রকৃতি পূজা করত। প্রকৃতি পূজারী ছিল তারা সূর্য, ছন্দকে, বাতাস, আকাশকে তারা কি করত? দেবতা হিসেবে বা বৃহৎ শক্তি হিসেবে তারা পূজা করত। তেমনি প্রকৃতির জীবন্ত উপাদান যেমন নদী, সমুদ্র, বৃক্ষ প্রভৃতিকেও মানুষ ভজনা বা ভক্তি করত। একসময় ব্রাহ্মণ্য ধর্ম প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে গেল, আবার কিছু দেবদেবী নতুন করে যুক্ত হলো। স্থানীয় ভক্তিগীতি, তারপরে আমাদের তন্ত্র, পুঁথি, কাব্য এগুলো প্রচলিত থাকলো। সাথে যুক্ত হলো সংস্কৃত ভাষায় আর্যদের নানা বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ, মূর্তি তৈরি ও এর সাজসজ্জা, অলঙ্করণ, পটন ইত্যাদি। অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে, তেমনি আরাধনা, আরতি মিলে আমাদের গান বাজনার চর্চাও প্রচলিত থাকলো। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের নৃত্যের স্থানও রয়েছে। তবে
হিন্দু ধর্মের বর্ণ প্রতাপ কড়াকড়ির জন্য নিম্নবর্ণের মানুষ ইসলামের সাম্যের বাণীতে তারা আকৃষ্ট হয়েছে এবং এই দেশে বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে যে সুফি সাধকগণ এসেছিলেন তাদের ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, যেমন মধ্যযুগে তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আরো বিভিন্ন সুফি সাধক বা বাংলাদেশি মানুষের মাধ্যমে বাংলাদেশে বা বাংলায় মুসলিম সাম্রাজ্যের প্রসার ঘটেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘকাল পরিক্রমা এদেশে বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে। মুসলমানদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, তাদের রয়েছে দুইটি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, এবং প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় হিন্দু মুসলমান এদেশের পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। বাংলা সংস্কৃতিতে ধর্মের ভিত্তিতে আমরা বাউল, মুর্শিদি গান সহ বিভিন্ন লোকগানের আয়োজন করে থাকি এবং নকশিকাতা সহ অধিকাংশ লোকশিল্পই আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিভিন্নভাবে আকৃষ্ট করে বিভিন্ন সংস্কৃতিতে পরিণত হয়েছে। এছাড়া বাংলাদেশে হিন্দু মুসলমান ছাড়াও আরো দুইটি ধর্ম, খ্রিস্টান ও বৌদ্ধরা, তারা তাদের নিজস্ব ধর্মীয় সংস্কৃতি পালন করে আসছে। এভাবে আমাদের সংস্কৃতিতে ধর্মীয় একটি প্রভাব বিদ্যমান রয়েছে এবং এইসব ধর্মীয় সংস্কৃতি আমাদের বাংলার সংস্কৃতিতে পরিণত হয়েছে। তারপরে আমরা যে সংস্কৃতির কথা আলোচনা করব বা যে সংস্কৃতি আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রভাব ফেলে, সেটি হচ্ছে ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর বাইরেও কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসীরা আছে, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে। তাদের নিজস্ব ভাষায় কথা বলে, এটি কিন্তু তাদের সংস্কৃতি। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা আমাদের সংস্কৃতি। ক্ষুদ্র নিগোষ্ঠীরা যে তাদের নিজস্ব ভাষায় কথা বলে, যেমন চাকমা, মারমা, মুরং, তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে, এগুলো কিন্তু তাদের সংস্কৃতি। এছাড়া আমরা জানি আমাদের বাংলা বিভিন্ন সময় বিভিন্ন এলাকার মানুষ এসে আমাদেরকে শাসন করে গেছে। এর জন্য আমরা সংস্কৃত, দ্রাবিড়, পালি, আরবি, ফার্সি, পর্তুগিজ অনেক ভাষার সংমিশ্রণ আমাদের ভাষাতে ঘটেছে। এই সবগুলাই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। তারপরে আমরা যে সংস্কৃতি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য, অর্থাৎ ধর্ম এবং ভাষার মতো সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। সেটি কিভাবে? যেমন বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রধানত এই চারটি ধর্ম। এই চারটি ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পন্থা, পদ্ধতি এবং প্রথা আলাদা আলাদা। যেমন মুসলমান ধর্মের বিয়ের রীতি একরকম, তারা বিয়েতে এক ধরনের পোশাক পরে। হিন্দু ধর্মের বিয়ের রীতি একরকম, তারা বিয়েতে এক ধরনের পোশাক পরে। এভাবে সাম্প্রদায়িক বিচারে আমাদের মধ্যে কিছু সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে কিভাবে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ। যেহেতু বাংলাদেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ একত্রে বাস করে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী, বিভিন্ন জাতির মানুষ এখানে বাস করে একসাথে মিলেমিশে, তাই আমাদের বিভিন্ন ধরনের সংস্কৃতি আমরা একে অপরের মধ্যে আমরা কি করেছি, আদান প্রদান করে আমাদের নিজস্ব একটা আলাদা সংস্কৃতিতে আমরা পরিণত করে ফেলেছি। কারণ একটা নির্দিষ্ট গণ্ডিতে আমরা থাকতে পারি না। আমরা একজনের অনুষ্ঠানে আরেকজন যোগ দিই, হিন্দুদের অনুষ্ঠানে মুসলমান যায়, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা আসে। এভাবে ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে। এমনকি করে বিভিন্ন মিশ্রণের মধ্য দিয়ে দেশের যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি তা এক বাক্যে বলতে পারি তাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংস্কৃতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা সম্পর্কে। এখন আমরা জানবো বাংলাদেশের গ্রাম ও শহরের সংস্কৃতি সম্পর্কে। গ্রাম ও শহর দুটোই বাংলাদেশ, দুটি রয়েছে বাংলাদেশে। একসময় বাংলাদেশকে বলা হতো একটি বড় গ্রাম। তখন এদেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের এক সময় অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি। মানুষ কৃষি প্রধান পেশার উপরই নির্ভরশীল ছিল। গ্রামের কৃষকরা তাদের জমিতে নানা ফসল তখন ফলাতো। কালের পরিক্রমায় কি হয়েছে, বিভিন্ন অঞ্চলে শহর গড়ে উঠেছে এবং তাতেও গ্রামের প্রভাবই থেকে গিয়েছিল। পরে এক পর্যায়ে বিভিন্ন ধরনের শিল্প কারখানা, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান এসে তৈরি হয়ে মানুষ এখন একটি শহরী জীবনে বসবাস শুরু করেছে। শহরকে কেন্দ্র করে এখন শুরু হয়েছে বাণিজ্য, চাকরির সুবাদে এখন মানুষ গ্রাম থেকে শহরে
আসে এবং থাকে। এভাবে মানুষ শহরে জনপদ তৈরি করেছে। এভাবে গ্রামের মানুষের চেয়েও শহরে বাস করা মানুষের জীবনযাত্রা অনেকটা আলাদা হয়ে যায় এবং গ্রামের মানুষের সংস্কৃতি ও শহরের মানুষের সংস্কৃতি একটি ভিন্ন পথে চলে যায়। তবে একে অপরের সংস্কৃতি থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়নি। যেমন বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি। আগের পাঠে আমরা বলেছি বা আগের পাঠে বলা হয়েছে মানুষ যা করে বা যা ভাবে এমন সকল কিছুই হচ্ছে তার সংস্কৃতি। গ্রামের মানুষ নানা ধরনের পেশার সাথে যুক্ত থাকে, হ্যাঁ, আর এভাবে যার যার মতো তারা তাদের আচরণ সৃষ্টি করে যা তাদের সংস্কৃতিতে ভূমিকা পালন করে, আর এগুলি হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। যেসব পেশাজীবী গ্রামে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেলে, তাঁতি, কৃষক, কামার, কুমার, মাঝি, দর্জি, বিভিন্ন পেশার মানুষ, কবিরাজ, ডাক্তার, ওঝা, বৈদ্য, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত প্রভৃতি হচ্ছে গ্রামের পেশা। বাংলাদেশের গ্রামীণ জীবনের সংস্কৃতিকে আমরা দুই শ্রেণীতে ভাগ করতে পারি এবং শহরের সংস্কৃতিকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? সামাজিক ও অর্থনৈতিক জীবন ভিত্তিক এবং উৎসব ও বিনোদন ভিত্তিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গ্রামীণ সংস্কৃতি আমরা এখন জানবো গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে। গ্রামীণ সংস্কৃতিকে আমরা প্রথমেই বলেছিলাম দুইটি ভাগে আমরা ভাগ করতে পারি, সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আরেকটি হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। প্রথমে আমরা জানবো সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক। গ্রামীণ সমাজের অর্থনীতি এবং সমাজ জীবন মূলত কৃষি নির্ভর। গ্রামীণ জীবন প্রধানত কৃষির সাথে জড়িত। কোনো মানুষের নিজের জমি আছে, তারা নিজের জমিতে চাষ করে, কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। আবার যাদের জমি নেই তারা অন্যের জমিতে কাজ করে জীবনযাপন করে। তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে আছে। তাদের জীবন কৃষির সাথে জড়িয়ে আছে। আগে কৃষক লাঙ্গল দিয়ে, গরু দিয়ে জমি চাষ করতো, দেহের শ্রম দিয়ে জমিতে সেচ দিত। এখন লাঙ্গল গরুর পাশাপাশি অনেক জায়গায় ট্রাক্টর বা কলের লাঙ্গল দিয়ে কৃষক জমি চাষ করছে এবং জল চাষ করছে তারা সেলু মেশিন দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, এসব করতে গিয়ে দেখা গিয়েছে যে শহরের জীবনের সাথে গ্রামীণ সমাজের একটা যোগাযোগ তৈরি হচ্ছে। ধীরে ধীরে গ্রামে শহরের প্রভাব তৈরি হচ্ছে, শহরের সংস্কৃতির প্রভাব পড়ছে। আগে এক সময় আমরা জানি মাছে ভাতে বাঙালি কথাটা গ্রামের মানুষের জন্য প্রযোজ্য ছিল। এভাবে গ্রামের সংস্কৃতি পরিবাহিত হচ্ছিল, কিন্তু এখন ধীরে ধীরে নদী পড়ার হয়ে গ্রামের সংস্কৃতি পরিবর্তন হচ্ছে। এখন মানুষ আবার কি করে, মাছের চাষও করে, কিন্তু আগের মতো আর তেরকম গ্রামীণ সংস্কৃতিতে মাছে ভাতে বাঙালির যে একটা প্রভাব ছিল সেটা দেখতে পাওয়া যায় না। এখন মানুষ কি করছে, শহরের জীবনের হাতে গ্রামের মানুষরাও তাদের জীবন পরিচালনা করার চেষ্টা করছে। তবুও শহরের মানুষের সংস্কৃতির সাথে গ্রামের মানুষের সংস্কৃতির অনেক আলাদা একটা ব্যাপার রয়েছে। গ্রামের মানুষরা তারা পাড়া প্রতিবেশী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ মিলে একসাথে বসবাস করে। একজনের অনুষ্ঠানে আরেকজন যোগাযোগ করে বা একজনের অনুষ্ঠানে আরেকজন যাতায়াত করে। এভাবে গ্রামীণ সমাজটা একত্রিত ভাবে সকলেই শান্তিপূর্ণভাবে তাদের যার যার ধর্ম পালন করে থাকে। এখন উৎসব ও বিনোদন ভিত্তিক যে গ্রামীণ সমাজ, গ্রামের মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের আনন্দ উৎসব করে থাকে। কোনটি সকল ধর্মের, আবার কোনটি যার যার নিজস্ব ধর্মের হয়ে থাকে। এছাড়াও বৈশাখী মেলা, নবান্ন উৎসব, তারপরে গ্রামীণ সমাজের মানুষ আরো কি শুভ হালকাতা ইত্যাদি অনুষ্ঠান তারা বিনোদনের হিসেবে কাজ করে। আমরা জানি মুসলমানরা তাদের ধর্মীয় উৎসবে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর ইত্যাদি পালন করে। এছাড়া শবে বরাত, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি তারা পালন করে। হিন্দু ধর্মের অনুসারীরা তারা বিভিন্ন ধরনের পূজা, যেমন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা ইত্যাদি পালন করে। বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাদের বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান, খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্ট ধর্মের বড়দিন ইত্যাদি অনুষ্ঠান পালন করে। এগুলো হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক সংস্কৃতি গ্রামীণ সমাজের। এখন আমরা জানবো শহর জীবনের অর্থনৈতিক জীবন ভিত্তিক সমাজ ব্যবস্থা, অর্থাৎ শহরের মানুষরা কিভাবে তাদের জীবন পরিচালিত করে। শহরের মানুষরা গ্রামের মানুষের মতো সৌহার্দ্যপূর্ণ হয় না। আমরা দেখবো শহরের জীবনে একই প্লেটে বা একই বাসায় থাকলেও এক বাসার সাথে অন্য বাসার যোগাযোগ থাকে না। গ্রামের চেয়েও তাদের সমাজ জীবন সম্পূর্ণ আলাদা। শহরের মানুষ তারা তার অফিস আদালতে এবং কলকারখানা এবং শিল্প কারখানায় তাদের জীবন পরিচালনা করে।
শহরের উৎসব ও বিনোদন মূলত গ্রামের চেয়েও আলাদা নয়, তারা ধর্মীয় যে উৎসবগুলো পালন করে গ্রামের মতোই, তবে কিছু ব্যতিক্রমী গ্রামের চেয়েও আছে, যেমন তারা শহরে নববর্ষ উৎসব এবং পহেলা ফাল্গুন ইত্যাদি বর্ণাঢ্যভাবে পালন করা হয়, যেটা গ্রামে পালন করা হয় না। শহরে আরেকটি হয় 21শে ফেব্রুয়ারির বইমেলাটাও একটি উৎসবে পরিণত হয়, যেটি গ্রামে থাকে না। এই হচ্ছে আমাদের গ্রামীণ ও শহরের সংস্কৃতির মধ্যে পার্থক্য। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি কি জানলাম? আজকের ক্লাসের মাধ্যমে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা পেলাম এবং গ্রাম ও শহরের সংস্কৃতির যে পার্থক্য বা বৈচিত্র্য বা বিভিন্নতা রয়েছে তা আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে উপভোগ করেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে আজকের ক্লাসের উপর একটি অ্যাসাইনমেন্ট দেব, যেটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুযায়ী, আমরা বিগত ক্লাসে অ্যাসাইনমেন্ট লেখার যে নিয়ম দিয়েছিলাম সেই নিয়ম অনুসারে তোমরা অ্যাসাইনমেন্টটি লিখে তোমাদের বিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের শিক্ষকের নিকট সেটি জমা দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অ্যাসাইনমেন্টটি হচ্ছে, তোমরা সবাই আমার সাথে সাথে লিখে নিতে পারো। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অ্যাসাইনমেন্টটি কি? আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই, আমরা কিন্তু বিগত ক্লাসে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম বলে দিয়েছিলাম, এই নিয়মটি অনুসরণ করে আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে পারবে এবং সেটি তোমরা সম্পূর্ণ করে তোমাদের বিদ্যালয়ে জমা দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।